জরিপের আড়ালে প্রথম আলো রাজনীতিতে এক প্রকার অঘটন ঘটাতে যাচ্ছে। তোলপাড় সৃষ্টি হয়েছে প্রথম আলোর কথিত জরিপ নিয়ে। এই জরিপ দুর্বিসন্ধিমূলক। যে যাই বলুক, জনপ্রিয়তার শীর্ষে জামাত মাইন্ডেড। আমি প্রমাণ করবি আলোচনায় যে প্রথম আলোর যে জরিপ নিয়ে তোলপাড় শুরু হয়েছে, যে জরিপে আপনারা শুনছেন যে 66% মানুষ না কারা চায়, যে কারা মনে করে যে বিএনপি জিতবে, আবার কিছু মানুষ মনে করে জামাত জিতবে। বিএনপি 65.9%, জামাত 25.9%। পাওয়া অনেক পার্থক্য। নির্বাচনে কোন দল জিততে পারে এই প্রশ্নের উত্তরে বিএনপি 65.9 মানে 66, আর জামাত 25.9 মানে 26, মানে অনেক পার্থক্য। বিএনপি অনেক এগিয়ে, তাই না? মজার বিষয়, জাতীয় পার্টি আর চরমোনাই সমান সমান। চরমোনাই নাকি 0.1%। এই জরিপ যে ভুয়া এটা বুঝতে আমার আলোচনা শোনার দরকার নাই। চরমোনাই ফলাফল দেখলেই বুঝতে পারবেন যে কতটা স্টুপিড মার্কা জরিপ। প্রথম হলো এই জরিপ প্রচার করছে কোন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, তারা এই জরিপ করিয়েছে। এই জরিপ যে ভুয়া, এই জরিপ যে উদ্দেশ্যমূলক, মানে পারসেপশন তৈরি করার চেষ্টা যে না না জামাত ক্ষমতায় আসবে, জামাত জিতে যাবে, বিষয় এরকম নয়। বিএনপি জিতবে, বিএনপি চাঁদাবাজি করলেও বিএনপি জিতবে, এরকম একটা হাইপ তৈরির একটা অপচেষ্টা। প্রথম হলো ভারতের দালাল। ভারত এখন বিএনপি সামনে আনতে চায়, কিন্তু জনগণ বিএনপি গ্রহণ করছে না। এই কারণে এখন শেষ চেষ্টা। এই জরিপ যে ভুয়া, নেন আমি প্রমাণ দিই। প্রথম প্রমাণ নেন। প্রথম হচ্ছে বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, প্রায় 13 কোটি ভোটার। আমি ভোটারদের কথাই বলি। 13 কোটি ভোটারের বাংলাদেশে 1342 জনকে সিলেক্ট করে প্রশ্ন করেছে। আর 1342 জন কারা? ওটা প্রথম আলোর লোক। তার মধ্যে 674 জন পুরুষ, 668 জন নারী, এই মোট 1342 জন। এই প্রথম আলো মার্কা 1342 জনের কাছে প্রশ্ন করে তারা বিএনপিকে 66% বানিয়ে দিয়েছে জয়ের সম্ভাবনা। আপনি চিন্তা করেন, এই জরিপ ভুয়া হওয়ার পেছনে এই তথ্যটাই যথেষ্ট যে বাংলাদেশ কত ডাইভার্স একটা কান্ট্রি। সেখানে 5টা নগর, 5টি গ্রাম বা আধা শহর অঞ্চলে 18 থেকে 55 বছর বয়সী মানুষের মধ্যে ওই 1342 জনের কাছে প্রশ্ন করেছে। 13 কোটি ভোটারের বাংলাদেশে 1342 জনের কাছে প্রশ্ন করে কোনো ফলাফল সেটা আবার প্রচার করা, সেটা সঠিক, এটা যে বিশ্বাস করবে পাগলের ঘরের পাগল। এটা কোনো রিসার্চ মেথোডোলজির মধ্যেই পড়ে না, এটা কোনো স্যাম্পল সাইজের মধ্যেই পড়ে না, এটা কোনো জরিপ না। জরিপের নামে জনগণকে ভুয়া বোঝানো না, শেয়ার করে জনগণকে জানিয়ে দেন যে এই জরিপ ভুয়া। এটা বিশ্বাসযোগ্য নয়। এটা ভারতের দালালি, চান্দাবাজদের ফুলিয়ে ফাটিয়ে বড় দেখানোর একটা ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। প্রথম আলো পুরো প্রজেক্টই হচ্ছে নির্বাচন বানচাল করা, বিএনপির দালালি করা, ভারতের দালালি করা। যেমন এর আগের দিন জরিপের আরেকটা দিক পাবলিশ করেছিল কি, ইউনূস সরকারের উপর কত পার্সেন্ট মানুষ সন্তুষ্ট। এটা আবার ভালো দেখিয়েছে যে মোটের উপর প্রায় 55% মানুষ সন্তুষ্ট, আবার সন্তুষ্ট, কমপ্লিট সন্তুষ্ট মিলিয়ে। এটার পেছনে দুর্বিসন্ধি আছে। আরে নির্বাচন দেরিতে হোক, নির্বাচন পিছাও, ইউনূস সরকার তো ভালো, মানুষ তো সন্তুষ্ট, এরকম একটা পারসেপশন তৈরি করা যে ইউনূস থাকুক, নির্বাচন না হোক। তো পুরোটাই হচ্ছে ধান্দাবাজি। রিয়ালিটি হচ্ছে ইউনূস সরকারের উপর মানুষের আস্থা আছে, এই কারণে এখনই নির্বাচন করতে হবে। আর নির্বাচন করলে জামাত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতবে। আর প্রথম আলো ওই 1342 জন, তারা তো প্রথম আলোর দালাল। হ্যাঁ, এখন প্রথম আলো এত বোকা না, চালাক আছে। আপনি যদি তথ্য প্রমাণ চান কারা কারা বলেছে দেখাতে পারবেন, তারা তো 1342 জন ভাই বাংলা। আর 1342 জনকে যে স্যাম্পল সিলেক্ট করেছে প্রথম আলো বা জরিপকারী প্রতিষ্ঠান, প্রথম আলোর লোকই সিলেক্ট করেছে। তারা কি জামাতের লোক সিলেক্ট করবে? বোঝেন নাই? এজন্য জরিপ, জামাতের জরিপও ভুয়া। জামাতের কাছে কয়েকটা জরিপ আছে। জামাতের একটা এমপি ক্যান্ডিডেটকে আমি বললাম যে, মানে পরামর্শ দিচ্ছি, আমি আমার সাথে দেখা করেছে, আমি বললাম যে জামাতের লোকজনকে আপনি এড়িয়ে চলবেন নির্বাচন পর্যন্ত। জামাতের এমপি ক্যান্ডিডেট যার সাথে দেখা হয় আমি এই পরামর্শ দিই,
আপনার প্রথম কাজ হচ্ছে জামাত সংসদ ইস্যুটা এড়িয়ে চলবেন, আপনার আশেপাশে সাধারণ জনগণ নিয়ে যাবেন। জামাত তো আছেই, জামাত তো পৃথিবী উল্টে গেলেও জামাত, তারা তো আপনার হাত ছাড়া হবে না, জামাতের মধ্যে গ্রুপিং নেই। আর জামাতের লোকজনের কাছ থেকে কোনো প্রশংসা শুনবেন না, যে অবস্থা কি, মাঠের অবস্থা কি বলো, ভালো দিক বললে বলবেন যে থামো, ওটা শোনার দরকার নেই, ভালো যেটা আছে ওটা তো আছেই, সমস্যা কি কি, দুর্বলতা কি, ত্রুটিগুলো বলো। আমি বক্তব্য দিয়েছি অমুক সমাবেশে, কেমন হয়েছে বক্তব্য? স্যার বক্তব্য এর চাইতে কোনো, পৃথিবীতে এর চাইতে কোনো ভালো বক্তব্য নাই, আপনাকে থামিয়ে দিন। আপনি তার কথাই শুনবেন যে বলবে যে স্যার বক্তব্য এইখানে এরকম বললে ভালো হতো, এখানে এটা ভুল হয়েছে, এখানে থামা উচিত ছিল, এখানে আরেকটু উচ্চস্বরে বলা উচিত ছিল, এই তথ্যটা ভুল দিয়েছেন, এই লাইনটা আরেকটু আস্তে বললে ভালো হতো, আপনি এইটা প্রনাউন্সিয়েশনটা ভুল হয়েছে। আমি পরামর্শ দিই যে যারা আপনার ভুল ধরিয়ে দিবে আপনি তাদেরকে আশেপাশে রাখেন, কোনো প্রশংসা শুনবেন না। তো এরকম একজন এমপি ক্যান্ডিডেটকে আমি পরামর্শ দিচ্ছি যে জামাতের কোনো জরিপ বিশ্বাস করবেন না, মাঠের বাস্তবতাকে আপনি নিজে জরিপ করবেন। আর নিজে জরিপ করবেন কিভাবে? আপনার বাসার কাজের লোক, আপনার আত্মীয় স্বজন, খালা, শালি, সম্বন্ধী, শালার বউ, চোদ্দ গোষ্ঠী যারা আছে, দোকানদার, মুরগি বিক্রেতা, গরু বিক্রেতা, ছাগল বিক্রেতা, ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, এদের কাছে আপনি জিজ্ঞেস করেন, ওইটি আপনার জরিপ। জামাতের জরিপ ভুয়া। তখন সে আমাকে হাসি দিয়ে বললো যে বাবা তুমি ঠিকই বলেছো, কারণ জামাত নাকি জরিপ করেছে, সেই জরিপ কবে কোথায় হয়েছে আমি নিজেই তো জানি না। এর মানে জরিপ জিনিসটার মাধ্যমে যে কাউকে জিতিয়ে আনা সম্ভব। আর 13 কোটি ভোটারে বাংলাদেশে এই 1300 জনের মাধ্যমে জরিপ, ওটা করে জরিপ। তার চাইতে বরং আইআরআই বা এরকম কিছু প্রতিষ্ঠান, তারা তো 10, 15, 20,000, কোন কোন জরিপ এসেছে যে 20,000 লোকের কাছে জিজ্ঞেস করেছে। মানে যত বেশি মানুষ নিয়ে স্যাম্পল করে জামাত তত ভোট বেশি পায়। রিয়ালিটি হচ্ছে, আমাদের প্র্যাকটিক্যাল জরিপ হচ্ছে, আমার আপনার সবার ব্যক্তিগত জরিপ, জামাত বিএনপি চেয়ে অনেক অনেক এগিয়ে। জামাত 200-র কাছাকাছি সিট পাবে, বিএনপি 50 থেকে 80টা সিট পাবে, বাকিগুলো স্বতন্ত্র জিতবে। এটাই বাংলাদেশের ফাইনাল জরিপ, এইটি জনগণকে জানিয়ে দিন, ক্ষমতা আসবে জামাত। প্রথম আলোর এইসব হাবি জবি জরিপ যে ভুয়া, এরা যে উদ্দেশ্যমূলক জরিপের আড়ালে তাদের অপরাজনীতি আর একটা দলিল দিয়ে ডাকসুতে তারা জরিপ করেছে, মানে শিবির প্রতিদ্বন্দ্বিতাই নাই, শিবিরের ছবি দেয়, শিবির যারা বিপিজিএস হয়েছে কোনায় ছবি দেয়। বেশি ভোট পাবে কারা? ওই আবিদ, এরপরে বাম একটা ছেলে কি যেন আছে, মেঘমল্লান নাকি, ওরা নাকি ভোট পাবে। প্রথম আলোর জরিপ কিছু দিন কম হয়ে গেছে না? দেখেছেন না কি হয়েছে? ওদের জরিপের কোনো ভ্যালু আছে? অর্থাৎ জরিপের নামে প্রথম আলো বাংলাদেশে অপরাজনীতি শুরু করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। মজার বিষয়, প্রথম আলো এই জরিপ প্রচার করেছে, প্রচার করার সাথে সাথে ভাইরাল। যেমন প্রথম আলো তাদের অনলাইনে পাবলিশ করার 2 ঘন্টা পর আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করছি, সেখানে 90% রিয়াক্ট হচ্ছে হা রিয়াক্ট। এটা কেউ বিশ্বাস করে না, ওরা জরিপ করেছে সবাই হা রিয়াক্ট দেয়। এবং কমেন্ট যদি দেখেন 99% বা 95% কমেন্ট যে জরিপ ভুয়া, জরিপ ভুয়া, জামাত জিতবে, জামাত জিতবে। বুঝতে পারছেন জরিপের নামে কি বিএনপি কি প্রথম আলো কি ভণ্ডামি শুরু করেছে? ও এইসব কোন জরিপ বিশ্বাস করবেন, আপনি নিজে জরিপ করেন, দেখবেন যে জামাত জিতবে। আমিরের জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সর্বশেষ আমির হিসেবে যে শপথ নিয়েছেন, এই শপথের মধ্য দিয়ে জামাত ইসলামী 2.0 কায়েম হয়েছে আনুষ্ঠানিকভাবে, এবং 84 বছরের ইতিহাসে এক নতুন যাত্রা শুরু করলো জামাত ইসলামী। দর্শক, জামাত ইসলামী ইসলামী আন্দোলনের একটি প্ল্যাটফর্ম, এবং সেই মাওলানা মওদুদীর হাতে জামাত কায়েম হওয়ার পর বিবর্তনের মধ্য দিয়ে বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। কিন্তু সিগনিফিকেন্ট কোন সংস্কার আমরা অতীতে দেখিনি, ছোটখাটো কিছু বিবর্তন আমরা দেখেছি। যেমন প্রথম দিকে জামাত ইসলামী নির্বাচনী রাজনীতিতে বিশ্বাস করত না, একটা পর্যায়ে এসে নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করলো মাসলাহাত বিবেচনায়, জরুরত বিবেচনায়, নীতি হিসাবে নয়। এবং নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ বিতর্কে জামাতের মধ্যে প্রথম ভাঙন সৃষ্টি হয়। জামাতের প্রতিষ্ঠাতা সদস্যদের একটা বড় অংশ, বিশেষ করে যারা প্রথিতযশা
আলেম ছিলেন, তার মধ্যে দেওবন্দি আলেম ছিলেন, মঞ্জুর নোমানী থেকে শুরু করে আর অনেক বড় বড় বিখ্যাত আলেম, তারা জামাত ইসলামী ত্যাগ করেছিলেন। এটা 51 থেকে 54 সালের মধ্যে। এরপরে স্বাধীন বাংলাদেশেও নানান বিবর্তন আমরা দেখেছি। আইডিয়াল নিয়ে একটা বিবর্তনের বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু সেটা হয়নি। এরপরে কামরুজ্জামান, কাদের মোল্লারা কিছুটা সংস্কার চেষ্টা করেছেন, মীর কাসেম আলীরা, সেটাও আলোর মুখ দেখেনি। এরপরে ডাক্তার শফিকুর রহমান এসে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলা চলে যে জামাত 2.0 কায়েম করে ফেলেছেন। এর মানে 84 বছরের জামাতের যে পথ চলা, তার মধ্যে একটা নতুন পথ চলা। এতদিন ছিল সেই কনভেনশনাল পথ চলা, এখন নতুন পথ চলা শুরু হয়েছে। যদিও জামাত 2.0 কার্যত দৃশ্যমান হয় ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু ডাক্তার শফিকুর রহমান সর্বশেষ আমির হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে এটা আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বলে মনে করি। ডাক্তার শফিকুর রহমান আমির হয়েছেন, তাকে আমির নির্বাচিত করেছে জামাতের রোকনরা। এর মানে ডাক্তার শফিকুর রহমান যে সংস্কার প্রজেক্ট, এটাকে সমর্থন করেছে, এটাকে মেনে নিয়েছে জামাতের রোকনরা। তা এখন থেকে জামাতের পথে চলা এইভাবে। কিছুটা ভিন্নমত আছে যে ইনক্লুসিভ পলিটিক্স যেটা জামাত করছে, অথবা ক্ষমতায় যেতে হবে এটাকে এখন টপ প্রায়োরিটি দিচ্ছে, এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এখন জামাতের মুখ্য। সরাসরি শরীয়ত আইনের কথা বলছে না, আল্লাহর আইন, এগুলো সাংগঠনিক পরিমণ্ডলে বললেও পলিটিক্যালি বলছে না। এগুলো নিয়ে অনেক ইখতিলাফ, বিতর্ক, প্রশ্ন আছে, থাকবে। কিন্তু ওভারঅল আপনাকে এটা মানতে হবে যে জামাত এখন যেভাবে রাজনীতি করছে, যেভাবে ইনক্লুসিভ হচ্ছে, যেমন হিন্দুদের মনোনয়ন বিষয়টা একদম ঘোষণা হয়েছে যে হিন্দুদের নমিনেশন দেওয়া হবে, যেটা 84 বছরে কখনো হয়নি। আপনারা অনেকের নামও শুনতে পাচ্ছেন, খুলনা 1 থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিন্দু প্রার্থীদের তালিকাও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, যদিও এগুলো একদম পিওর নয়। একদম সরাসরি নারীদেরকে নমিনেশন দেয়া, কয়েকজন নারীর নাম ভেসে বেড়াচ্ছে যে এরা সরাসরি নির্বাচন করতে পারে। অতীতে সংরক্ষিত নারী আসনে ছিল, এবার একদম ওপেন, এমনকি মুখ খোলা, হিজাব পরে কিন্তু ফেস খোলা, এরকম নারীকে নমিনেশন দেওয়ার একটা বিষয় এসেছে। এই দিকগুলো বিবেচনায় নির্বাচনী রাজনীতিতে জামাত 2.0 কায়েম হয়েছে, যেটা আপনার ডাকসুতে দেখেছেন। ডাকসুতে যে ইনক্লুসিভ প্যানেল, ওরকম একটা ইনক্লুসিভ একটা ওয়েতে জামাত ক্ষমতায় আসতে চাচ্ছে। এটা ডাক্তার শফিকুর রহমান হাত ধরে হয়েছে। এখন ডাক্তার শফিকুর রহমানকে আমি নির্বাচন করা এবং তিনি যে শপথ নিয়েছে, এর মধ্য দিয়ে আমি মনে করি যে জামাত 2.0 কায়েম হয়েছে এবং লেজিটিমেসি পেয়েছে। এর মধ্য দিয়ে এটা সবাই মেনে নিয়েছে। যদি এরকম হতো যে না, ডাক্তার শফিকুর রহমান জামাতের মৌলিকত্ব নষ্ট করছেন, সংস্কার করে ইসলামী আন্দোলনের বেসিক ঠিক রাখেননি, তাহলে জামাতের রোকনরা সবাই এভাবে তাকে ভোট দিত না, কিংবা আমির নির্বাচন করতো না। যেহেতু তাকে ভোট দিয়ে আমির নির্বাচিত করেছে এবং তিনি শপথ নিয়েছেন, অতএব এটাকে আমি এইভাবে বলতে চাই, জামাত ইসলামী 2.0 ওই ডাকসু মডেল এর সাথে যেটাকে রিলেট করছি, অ্যানালজি করছি, সেটা অলরেডি কায়েম হয়ে গিয়েছে। 84 বছরের ইতিহাসে নতুন পথ চলা শুরু বলা যায়। 2026-28 সেশনের জন্য আমির জামাত হিসেবে ডাক্তার শফিকুর রহমানের শপথ গ্রহণ সম্পন্ন। এখানে কিছু নতুনত্ব আছে, দেখেন। আমি লাইভে, টেলিভিশন লাইভে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেছি এবং লক্ষ লক্ষ মানুষ দেখছে। যমুনা টিভি থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশনে ব্যাপক রিচ ছিল। জামাতের আমির নতুন ভাবে শপথ নিচ্ছেন। জামাতের ইতিহাসে কোন শপথ অনুষ্ঠান এভাবে জনগণ দেখেছে, এটা 84 বছরে কখনো ঘটেনি, এই প্রথম ঘটেছে। এটাও জামাত 2.0 একটা প্রমাণ যে জামাত তার ইন্টারনাল বিষয়গুলো এখন লাইভ টেলিকাস্ট করছে। মানে একটা গণমুখী দল হওয়ার জন্য যেটা দরকার, ইন্টারনাল অনেক কিছুই থাকতে পারবে না, যতটুকু সম্ভব সবকিছু হতে হবে ট্রান্সপারেন্ট। এটা করছে। বিশেষ করে অনেকেই ব্যাখ্যা দিতেন এক সময়, বিশেষ করে অতীতে আমরা যখন দেখেছি যে শপথ অনুষ্ঠানের ছবি, কান্না করার ভিডিও সামনে এসেছে, অনেকে বলতেন যে না, এগুলো ঠিক হচ্ছে না, এটা রুহানিয়তের পরিপন্থী। কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি যে শপথ অনুষ্ঠানের ভিডিও সামনে আসা তো দূর কি বাদ, একদম শপথ অনুষ্ঠান লাইভ টেলিকাস্ট করা হয়, সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয় ভিতরে এবং পুরো জাতি দেখে। এবং এই যে কান্না করার যে দৃশ্য, এটা পুরো জাতি দেখে তারা জামাতের প্রতি আরো বেশি সিম্পেথেটিক হয়। এই যে এই শপথ অনুষ্ঠান, এটাও টেলিভিশনে দেখানোর সুযোগ করে দেয়া, এটা
জামাত 2.0 আরেকটা আলামত যে একদম প্রো পিপল বা পিপলস ওরিয়েন্টেড, সবকিছুতে ট্রান্সপারেন্সি, এগুলো রক্ষা করছে জামাত, যেটা অতীতে কখনো ছিল না। দর্শক, অনেকে বলবেন বা অনেকে বলে থাকেন, প্রশ্ন তুলে থাকেন, এই যে শপথ নেওয়ার সময় যে কান্নাকাটি, অনেকে বলেন এটা অভিনয়। আচ্ছা, এই অভিনয় পারলে কেউ করে দেখান, যদি কেউ করে দেখাতে পারেন আমরা তাকে সম্মান করব এবং তাকে পুরস্কৃত করব। কোন রাজনৈতিক নেতা নতুন দায়িত্ব গ্রহণের সময় এইভাবে কান্না করে পারলে দেখান, কান্নার ধরন দেখলেই বোঝা যায় এটা একটা জবাবদিহিতার মানসিকতা থেকে, এটা একটা বিরাট ভার, এই থেকে তার মধ্যে এই কান্নাটা চলে আসে। এবং এটা জামাতের একটা প্র্যাকটিস, এটা চাইলেও এইভাবে কেউ কান্না করতে পারবে না, এই অভিনয়ের মাধ্যমে এইভাবে করা কিছুতেই সম্ভব নয়। এটা যে কোনো বিবেকবান মানুষ সহজেই বুঝতে পারার কথা। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান 28 নভেম্বর সন্ধ্যা 6টা 30 আগামী 26-28 সাল পর্যন্ত কার্যকাল মেয়াদের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আমির হিসাবে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামাত ইসলামের অভ্যন্তরীণ প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাসুম। অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ জামাত ইসলামীর বান্দরবান জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েব আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের ও নায়েব আমির মাওলানা আহমদ আলী কাশিমি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজি, নায়েব আমির মাওলানা আহমদ আলী কাশিমি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মহাসচিব ইউসুফ সাদিক হক্কানি, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির নায়েব আমির আব্দুল মাজেদ আতাহারি, মহাসচিব মুসাবিন নিজার, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সভাপতি মুবারক ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ডক্টর নায়ামুল বশির, লেফটেন্যান্ট হাসান সৈয়দি, গণঅধিকার পরিষদ সভাপতি ডাকসু সাবেক নুরুল হক নূর, উচ্চ পরিষদ সদস্য হাসান আল মামুন, খেলাফত আন্দোলন মহাসচিব ফখরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি মহাসচিব আব্দুল মতিন মাসুদ, বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আলহাজ কারি মোহাম্মদ আবু তাহের জামাতের নেতৃবৃন্দে বসেছেন। আপনি এটাও ইউনিক, এটাও জামাত 2.0 বৈশিষ্ট্য। এভাবে সব রাজনৈতিক দলকে ডেকে নিয়ে তাদের সামনে শপথ অনুষ্ঠান করা, এটা জামাতের নজিরবিহীন। অতএব জামাত 2.0 যাত্রা শুরু করেছে। দর্শক, বিরাট সুখবর, বাংলাদেশের রাজনীতিতে আরেক ঐতিহাসিক যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। যে ঘটনার তাৎপর্য হচ্ছে যে আগামীর বাংলাদেশ জামাত শিবিরের বাংলাদেশ। জামাত ক্ষমতায় আসবে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। হ্যাঁ, এবার না আসলে পরের বার, এবার আসলে পরের বার হয়তো আসবে না, কিন্তু তারপরে আবার আসবে। মানে রাজনীতিতে হয়ে যাচ্ছে নিশ্চিত। একসময় সারা পৃথিবীর রাজনীতি মূলত দ্বিদলীয়, অনেকটা দল অনেকগুলো থাকে, কিন্তু প্রাইম বা ডমিনেন্ট দল থাকে দুইটা। যেমন যুক্তরাষ্ট্রে 2টা দল বেসিক্যালি, কিন্তু দল কিন্তু আরো অনেকে আছে, ডেমোক্রেট এবং রিপাবলিকান। এবং আপনি ইউকেতে যদি দেখেন লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি। সারা পৃথিবীতেই, ভারতে অনেক দল, কিন্তু মূলত কংগ্রেস এবং বিজেপি ডমিনেটিং দল এইটা। বাংলাদেশে দীর্ঘদিন আওয়ামী লীগ, বিএনপি। এখন বাংলাদেশের রাজনীতিতে যা ঘটছে, আওয়ামী লীগের রাস্তা একদম ক্লিয়ার বন্ধ হয়ে যাচ্ছে। এখন নিশ্চিতভাবে বিএনপি থাকুক বা না থাকুক, বিএনপিও ধ্বংস হয়ে যাচ্ছে। বিএনপি থাকুক বা না থাকুক, বিএনপি যদি প্রচন্ড প্রভাবশালী দল হিসেবে থাকে, বরং বিএনপি যদি এবার ক্ষমতায় আসে, তারপরও পরের বার জামাত শিবির ক্ষমতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর বিএনপি যদি না থাকে, বিএনপির জায়গাটা দখল করবে এনসিপি। জামাতের ভবিষ্যৎ ফকফকা সাদা, কারণ আওয়ামী লীগের রাস্তা নাই। রাজনীতিতে আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না, এই বীজ পুরোপুরি বপিত হয়ে গেছে। আর একটা ঘটনা ঘটে গেছে, আমি সেটি আলোচনা করছি। আমি যে কথাটা বলি, আবারও এই উদাহরণটা দিচ্ছি মূল আলোচনায় ঢোকার আগে। আওয়ামী লীগ স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতিতে আর আসতে পারবে না, কেউ আসতে দিবে না। যদি দাজ্জালের আগমন ঘটে, দাজ্জাল আপনারা জানেন যে এটা সহি কথা, দাজ্জাল আসবে, দাজ্জাল পৃথিবী শাসন করবে, তারপরে দাজ্জালের বিরুদ্ধে, দাজ্জালের পতন ঘটাবে ইমাম মাহদী। তা দাজ্জাল তো কিছুদিন থাকবে। তা দাজ্জাল যখন পৃথিবী দখল করবে, ইমাম মাহদীর হাতে মাইর খাওয়ার আগে
তো দাজ্জালের সহযোগী হিসেবে যদি আওয়ামী লীগ আসতে পারে, এছাড়া আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আর আসতে পারবে না। আর আওয়ামী লীগের না আসা মানে নিশ্চিতভাবে বিএনপি এবার ক্ষমতা আসলেও জামাতের ভবিষ্যৎ একদম ফকফকা ক্লিয়ার এস্টাবলিশড। এখন আওয়ামী লীগ যে আসতে পারবে না এই হিসাব নিকাশ ক্লিয়ার। আর সম্ভাবনা যে আওয়ামী লীগ না থাকলে বিএনপিও থাকবে না, যে দ্বিদলীয় ডমিনেন্স থাকে সেই দুই দলের একটা হবে জামাত আর একটা হবে এনসিপি বা অন্য কেউ। 8-10 বছর পর বিএনপি হারিয়ে যাবে। আর বিএনপি যদি থাকে তাহলে বিএনপি ভার্সেস জামাত, নট আওয়ামী লীগ। আওয়ামী লীগ থাকলে অবশ্যই আওয়ামী লীগ গণহত্যাকারী হোক আর যাই হোক, আওয়ামী লীগ থাকলে তখন জামাতের এই ফার্স্ট বা সেকেন্ড হওয়ার চান্সটা সংকুচিত হয়ে যায়, এটা নিঃসন্দেহে বলা যায়। তখন বিএনপি রেলেভেন্স তৈরি হয়ে যায়। আর এই কারণেই হাসিনার ফাঁসিতে বিএনপি অসন্তুষ্ট এবং হাসিনার বিচার মানে না, ট্রাইব্যুনাল বাতিল করতে চায় বিএনপি। আর এই কারণেই আওয়ামী লীগ রাজনীতিতে চায়, নির্বাচনে চায়। দর্শক, কি ঘটেছে যে ঘটনায় স্পষ্টত প্রমাণিত হচ্ছে যে না, দিন দিন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না, সেটা স্পষ্ট হচ্ছে। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড। শুধু শেখ হাসিনা, শেখ পরিবারে আরো 5-6 জনের কারাদণ্ড। তারপরে স্পষ্ট হচ্ছে যে শেখ পরিবার বাংলাদেশে আর আসতে পারবে না এবং আওয়ামী লীগের কোমর একদম ভেঙে যাচ্ছে। দেখেন, আওয়ামী লীগ ইতিহাস যদি দেখেন, এই পরিবারতান্ত্রিক যে দল, এটা ওই পরিবারতন্ত্রের ধারাবাহিকতা টিকে থাকে, নইলে টিকে থাকতে পারে না। যেমন আপনি যদি আওয়ামী লীগের ইতিহাস দেখেন, শেখ মুজিবের দল মূলত ছিল। শেখ মুজিবের মৃত্যুর পর শেখ হাসিনা দল কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এখন শেখ হাসিনার পর যদি সজীব ওয়াজেদ জয় কিংবা পুতুল আসতে পারতো বা তাহলে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা ছিল। আই ডু বিলিভ, বাস্তবতা এটা। যদি বাংলাদেশের রাজনীতি নষ্ট রাজনীতি বা আওয়ামী লীগ যে কালচারাল ইনগ্রেডিয়েন্টস তৈরি করে গিয়েছে, তাতে শেখ পরিবারের কেউ যদি শেখ হাসিনার তার কোনো সম্ভাবনা নেই, সে তো এমনিতেই মারা যাবে। কিন্তু জয় কিংবা পুতুল এরা যদি পারতো সেই 75-এর পর ধীরে ধীরে যেরকম শেখ হাসিনা এসে এস্টাবলিশড হয়েছিল, তাহলে একটা চান্স ছিল। কিন্তু না, এই সম্ভাবনা নেই। শেখ পরিবারের সবাই এখন জয় বাংলা হয়েছে, মানে শেখ পরিবারের কেউ এমন আক্রমণ করেছে বাংলাদেশে আর তারা রাজনীতি করতে পারবে না, আর আসতেই পারবে না, আসবে না। কিন্তু 75-15 আগস্টের পর কিন্তু শেখ পরিবারের এই অবস্থা হয়নি। 75-15 আগস্টে শুধু যারা মারা গেছে তারা, অন্য কেউ মামলার আসামি 21 বছর, 40 বছর, 50 বছর জেল, ফাঁসি এগুলোর মুখোমুখি হয় না, এরকম মামলা ছিল না। যার ফলে খুব সহজে রাজনীতিতে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছে হাসিনা, রেহানা বা আরো যারা আছে তারা। এবং শেখ পরিবারে যারা জীবিত ছিল, এই যে পরশ, তাপস, অমুক তমুক সব গোষ্ঠী শুদ্ধ, সব আন্না বাচ্চা যা ছিল সবাই এমপি, মন্ত্রী, মেয়র সব, পুরো বাংলাদেশ শেখ পরিবারময় হয়ে গিয়েছিল। কিন্তু এবার আর সেই সুযোগ থাকছে না। ইউনূসের আমলে এমন ঘটনা ঘটে যাচ্ছে, ওই দাজ্জাল পৃথিবী দখল করার আগে দাজ্জালের সহযোগী হওয়া ছাড়া আওয়ামী লীগের ফেরার আর কোনো চান্স বা সম্ভাবনা নেই। দর্শক, শুরু শেখ হাসিনার তো ফাঁসির রায় একটা দেখছেন, ওরকম আরো কয়টা হয় তার কোনো হিসাব নেই। শেখ হাসিনা সহ শেখ পরিবারের 14 গোষ্ঠীর কয়শো বছরের জেল হয় আপনি অপেক্ষা করেন। এরা কিসের রাজনীতি করবে? একটা পর্যায়ে আওয়ামী লীগের উপজেলা, থানা পর্যায়ের পদধারী সবগুলো বিপদে পড়বে। দেখেন না, বিসিএস থেকে শুরু করে বিভিন্ন চাকরি, ব্যাংকের চাকরি, বিমার চাকরি, এমনকি কোম্পানি চাকরি তো কোনদিন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল এটা প্রমাণ হলে সে কোন চাকরিতে জয়েন করতে পারে না। বিসিএস ক্যাডার হয়েছে, ট্রেনিং চলছে, প্রায় শেষ, চাকরি থেকে বরখাস্ত। অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে, ভাই কোন আমলে কি একটু পদে ছিলাম, এখন চাকরিটা চলে গেল, বিসিএস ক্যাডার হয়েছি, অন্য চাকরিতে জয়েন করিনি, ট্রেনিং এর শেষ মুহূর্তে জয়েন করার আগ মুহূর্তে বাদ দিয়ে দিল। অনেকে হয়তো বাধ্য হয়ে পদ নিয়েছে, তাদের জন্য আমরা কিছু চেষ্টা করেছি কিন্তু পারিনি। পারবেন না, আওয়ামী লীগের সিটে ভোটে আপনার গায়ে থাকলে আপনি পারবেন না। রাজনীতিতে দুর্কিবাদ, আপনি বাংলাদেশে ঠিকভাবে চাকরি করেও খেতে পারবেন না। এই জন্য আওয়ামী লীগের লোক স্বাভাবিকভাবেই অন্য দলে মাঝ হয়ে যাওয়ার চেষ্টা করবে। এই যে শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড, জয় পুতুলের শাস্তি, আরো শেখ পরিবারের অনেকের, এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ একদম খেয়ে দিয়েছে এবং এর ফলেই জামাতের রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ হয়েছে। আওয়ামী লীগের ধ্বংস মানে জামাত এস্টাবলিশ, আওয়ামী লীগ ফিরে আসা মানে জামাতের জন্য একটা
একটা আওয়ামী লীগ যদি ফিরে এসে ওইভাবে আবার জামাতকে নির্যাতন নাও করে, আওয়ামী লীগ জামাত যদি বন্ধু হয়, তারপরও আওয়ামী লীগ ফিরে আসলে জামাতের নিশ্চিত ক্ষমতা আসার সম্ভাবনাটা অ্যাটলিস্ট থাকে না। ঢাকার পূর্বাঞ্চলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতি আলাদা 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 7 বছর করে মোট 21 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ওরকম কত বছর কারাদণ্ড হয় তার ঠিক নেই, ইতিহাস তৈরি হবে কারাদণ্ডের। ফাঁসি একজনের কতবার হয় কোনো গ্যারান্টি নেই। আসামির সংখ্যা ছিল 47 3 মামলা, তবে ব্যক্তি হিসাবে এই সংখ্যা 23। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইম ওয়াজেদ ছাড়া আরো 20 আসামি, একজনকে শরীফ আহমেদকে তো আনা হয়েছে, আরো অনেকে আছেন। মানে সরকারি চাকরি বাকরি যারা করতো, দালালি করতো, কেউ বাঁচতে পারেনি, সবগুলো ধরা পড়েছে প্রত্যেকে। তো এটাই হচ্ছে বাস্তবতা, যে আওয়ামী লীগের দালালি যারা করেছে তাদেরও ভবিষ্যৎ নেই বাংলাদেশে। এবং জয় পুতুলের 5 বছরের কারাদণ্ড আপনারা জানেন। এবং শেখ পরিবারের মানে পুরো আওয়ামী লীগ আটকে যাচ্ছে।